আমরা হাসিনার বানানো মুক্তিযুদ্ধের ইতিহাসে গেলে নেই, এখন জামাতের আমিরের মুক্তিযুদ্ধের ইতিহাস গিলতে হবে আমাদের। বাংলাদেশের রাজনীতি আজ এক গভীর মোড়ে দাঁড়িয়ে। একদিকে নির্বাচন ঘনিয়ে আসছে, অন্যদিকে জামাত এবং বিএনপির মধ্যে বাড়ছে প্রকাশ্যে বিরোধ, বক্তব্য, পাল্টা বক্তব্য এবং রাজনৈতিক দূরত্ব। সাম্প্রতিক সময়ে জামাতের শীর্ষ নেতৃত্বের বক্তব্য হচ্ছে মানুষ অতীত মনে রাখতে চায় না, আর এই মন্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ইতিহাসের ভূমিকা নিয়ে। অন্যদিকে বিএনপি বলছে ইতিহাস অঙ্গীকার করে, অস্বীকার করে বা হালকা করে দেখিয়ে গণতন্ত্র এবং নিরাপদ সমাজ গড়া মোটেই সম্ভব নয়। একসময়ের জোটসঙ্গী দুই দল আজ নারী নিরাপত্তা, ধর্মীয় রাজনীতি, ভোটের মাঠ এবং আদর্শগত অবস্থান নিয়ে মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে এই সব কিছু বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। রাজনীতি কি অতীত থাকবে না? এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা প্রশ্ন করবার জন্য দুজন অতিথি দেখেছি। দর্শক, নতুন বাংলাদেশের আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুল কলি। আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন আমার ডান দিক থেকে ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল, যুগ্ম মহাসচিব খেলাফতে মজলিস। একই সাথে রয়েছেন রেজাউল করিম রনি, সম্পাদক সাপ্তাহিক জবান। আমন্ত্রণ আপনাদের দুইজনকে নতুন বাংলাদেশের আয়োজনে। শুরুতেই ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল, আপনার কাছে প্রশ্ন করতে চাই। আজকে পত্রিকায় পড়লাম জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন অতীতের কাসুন্দি শোনার দিন শেষ। তিনি বলেছেন এসব জনগণ আর শুনতে চায় না, জনগণকে ঘুম পাড়িয়ে রেখে জনগণের কিসমত যারা লুট করেছে তাদের জায়গা বাংলাদেশে আর হবে না। একই সাথে এর আগেও তিনি বলেছেন, রাজধানীর উত্তর কাফরুল হাই স্কুল এলাকা থেকে গণসংযোগকালে আরও একটি কথা বলেছেন কিছুদিন আগে, অতীত নিয়ে আমরা কামড়াকামড়ি করতে চাই না। অতীত মানে কি 1971 বাংলাদেশের স্বাধীনতায় জামাতের যে অবস্থান সেটা, নাকি আরও অন্য কোনো অতীতের ইঙ্গিত তিনি করেছেন? আমরা একটু স্পষ্ট জানতে চাই। ধন্যবাদ আপনাকে। বিশেষ করে যদি কাসুন্দি বলি বা অতীতের এমন কোনো বিষয় যেগুলো নিয়ে রাজনীতিতে অথবা পারস্পরিক ঝগড়া অথবা পরিবেশ নষ্ট হওয়ার কোনো বিষয় থাকে, সেক্ষেত্রে এটা কমনলি কথাটা বলাই যায়। আর এখানে মুক্তিযুদ্ধ যদি প্রসঙ্গ হয়, তো আমি তো বলবো এই মুক্তিযুদ্ধ প্রসঙ্গ নিয়ে এরকম কোনো কথা আসলে কোনো রাজনীতিবিদ বলার কথা না। এবং তিনি যেই হন, মুক্তিযুদ্ধ অথবা বাংলাদেশের জন্মকথা অথবা আমাদের গঠনমূলক কোনো বিষয়, স্বীকৃত যে অতীতগুলো সেগুলোই আমাদের ঐতিহ্য। তো ঐতিহ্যের পরিপন্থী কোনো কথা বলে অথবা কোনো কথা রাজনীতিবিদরা বলবেন, এটা তো প্রত্যাশা করা যায় না। হয়তো তিনি এটা বুঝাতে চেয়েছেন যে অতীতে যেভাবে বাংলাদেশে রাজনীতিবিহীন রাজনীতি চলেছে, বাংলাদেশে যেভাবে দীর্ঘমেয়াদী একটি রাজনীতি আসলে ছিল না, বরঞ্চ বলা যায় যে আমরা সকাল বিকাল শুধু দোষ চর্চা করা পারস্পরিক, এই বিষয়গুলো যদি হয়ে থাকে, যেহেতু এখানে প্রকাশ্যে কোনো আলাদা কিছু করে তিনি প্রকাশ করেননি, তা আমি এটা পজিটিভলি দেখতে চাই। এই অর্থে হয়তো তিনি বলেছেন যে অতীতের এমন কোনো বিষয় যেগুলো নিয়ে পারস্পরিক কামড়াকামড়ি, যে শব্দটা আপনি ইতিমধ্যে প্রকাশ করেছেন। আর বাংলাদেশের অতীত যেগুলোর উপরে ভিত্তি করে আমরা দাঁড়িয়ে আছি এবং যে রাজনীতিগুলো আমরা যেদিকেই যাই, একটি স্বাধীনতা, সার্বভৌমত্ব, এগুলো নিঃসন্দেহে ভাইটাল জিনিস এবং এগুলোকে বাইপাস করে কেউ কিছু কথা বলবে, আমার মনে হয় না কোনো রাজনীতিবিদ এটা নিয়ে কথা বলবে। কিন্তু জামাতের আমিরকে যতবারই 1971 সালে মুক্তিযুদ্ধের বিষয়ে সরাসরি প্রশ্ন করা হয়, জিজ্ঞেস করা হয়, আপনি সেই প্রসঙ্গে তখন জামাতের যে অবস্থান ছিল সেই প্রসঙ্গে আপনি ক্ষমা চাইবেন কিনা এড়িয়ে যান, তিনি কথার উত্তর দিতে চান না। তিনি স্পষ্ট বলেন এই জায়গাতে আমি কোনো মন্তব্য রাখতে চাই না। আপনি নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন টকশোতে সরাসরি প্রশ্নের উত্তরে তিনি এইসব কথা বলেছেন। এই জায়গায় কি এখনো তাহলে আমরা একটা অন্ধকারের থেকে যাচ্ছি? এই বিষয়ে নিঃসন্দেহে জামাত তার রাজনীতির জায়গা থেকে অবস্থান পরিষ্কার করা দরকার। একাধিকবার ওনারা বিভিন্নভাবে কথাগুলো বলেছেন। তবে বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা বলতে চাই যে এখনও স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি, একটা জাতি গঠনের জন্য যে মৌলিক উপাদানগুলো দরকার, এর মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা, এটা জাতি গঠনের জন্য বা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য এটি নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই বিষয় নিয়ে পক্ষ বিপক্ষ তৈরি করার মতো সময় আসলে, যেহেতু লম্বা একটি সময় আমরা পার করে এসেছি এবং স্বাধীনতার উষালগ্নে যে প্রজন্ম ছিল, আমাদের অনেকের জন্মই হয়নি তখন। তো এবং যারা নেতৃত্ব দিয়েছেন বা ওই সময়ে সংগঠিত করেছেন, তারা অনেকেই পৃথিবীতে নাই।
এবং যারা কিশোর ছিল তারা এখন জীবনের শেষ প্রান্তে অবস্থান করছেন। তো এই অর্থে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি যদি আসলে দেশপ্রেম নিয়ে কেউ চিন্তা করে, রাজনীতি নিয়ে চিন্তা করে, তাহলে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি এই বিষয়টা এই মুহূর্তে আসার মতো আমি দেখি না। কারণ যে সময় আমরা পার করে আসছি, হ্যাঁ, রাজনৈতিকভাবে কারো স্ট্যান্ড যদি অপরিষ্কার থাকে সেটা নিঃসন্দেহে তাদের যেটা পরিষ্কার আপনি করা দরকার। কিছুক্ষণ আগেই বললেন যে জামাতের এই জায়গাটা পরিষ্কার করা দরকার, অর্থাৎ এখনো এই জায়গাটা তাহলে অপরিষ্কার আছে। আমরা না, বললাম আমি বলছি না যে পরিষ্কার অপরিষ্কার, যদিও অপরিষ্কার থাকে নিঃসন্দেহে সেটা পরিষ্কার করা উচিত। জি জি, ধন্যবাদ আপনাকে। আমরা রেজাউল করিম রনির কাছে যাব। এই একই প্রশ্ন আপনার কাছে। এবার তরুণ ভোটার হচ্ছে 86 লক্ষ তরুণ ভোটার এবারে ভোট দিতে যাবেন, অংশগ্রহণ করবেন। এখন প্রশ্ন হচ্ছে জামাতের আমির যে বক্তব্য রাখলেন যে অতীত মানুষ আর মনে রাখতে চায় না, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ইতিহাস এই সব কিছু লাঘব করতে চাওয়া একরকম। জি, ধন্যবাদ। আই গট ইউর পয়েন্ট। যে যেখান থেকে শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখেন, অতীত মানুষ মনে রাখতে চায় না, এটা কোন অতীত মনে রাখতে চায় না? যার অতীত খুব কদর্য, যার অতীত খুব নোংরা, যার অতীত খুব নেক্কারজনক, যার অতীত খুব ঘৃণ্য, সে মনে রাখতে চায় না। সে এটা ভুলে যে মুভ অন করবে, এটা স্বাভাবিক। আমি 100% এগ্রি ওনার সাথে। কিন্তু একটা জাতি, একটা নেশন, তার ফাউন্ডেশন অতীতের উপর ভিত্তি করে দাঁড়ায়। সেটা কি? সেটা হলো আমাদের মুরব্বী যারা আছেন, যারা ছিলেন, ওনারা আমাদের অতীত, ওনারা আমাদের ইতিহাসের অংশ। আমাদের বর্তমান প্রজন্ম যারা সক্ষম যুবক, তারা আমাদের বর্তমান, শিশুরা আমাদের ভবিষ্যৎ। এইভাবে একটা জাতি গঠন হয়। সেখানে আপনি যদি পাটাতন কাইটা দেন, তাহলে বর্তমান উড়বে হলে আকাশে, ভবিষ্যৎ থাকবে হলো পাতালে, হ্যাঁ, ভবিষ্যৎ থাকবে 7 আসমানে। এটা এই জাতির কোনো অস্তিত্ব থাকে না, এই জাতি দাঁড়ায় না। ফলে একটা জাতি প্রোগ্রেস হচ্ছে, দাঁড়াচ্ছে, এটা আপনি বুঝবেন কিভাবে? বুঝবেন সেই জাতির যখন কমন হিস্ট্রি থাকে, কমন বিলঙ্গি। আমাদের কমন হিস্ট্রি নাই। আমাদের এতদিনের ইতিহাসটা আওয়ামী লীগ দখল করছিল। সেই আওয়ামী কাঠামোটাই এখন আরেকভাবে অন্য দল এসে দখল করতে যাচ্ছে, চাপাই দিতে চাচ্ছে। আমরা হাসিনার বানানো মুক্তিযুদ্ধের ইতিহাসে গেলে নেই, এখন জামাতের আমিরের মুক্তিযুদ্ধের ইতিহাস গিলতে হবে আমাদের। এই বিষয়ে আপনারা আলাপ করেন কেন টেলিভিশনে, মিডিয়াতে কেন এগুলো তুইলা ধরেন? তুইলা ধরলে যে ক্ষতিটা হয় সেটা কি জানেন? আমরা এখন কথা বলবো কি নিয়ে? কথা বলবো নির্বাচনে কে কার পলিসি দিচ্ছে, কে জনগণের জন্য কোন নীতি নিয়ে আসছে সেগুলো নিয়ে। যেটা অপ্রসঙ্গ, যেইটা বলার এখতিয়ার তার নাই। 71-এর বিষয়ে কে স্বাধীনতার ঘোষণা করেছে না করেছে, এই ভ্যালিডেশন, এই সার্টিফিকেট তো জামাতের আমিরের কাছ থেকে নিতে হবে না। 71-এর বিষয়ে জামাতের অবস্থান পরিষ্কার এবং তারা ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে ছিল। এই বিষয়টা দিবালোকের মতো পরিষ্কার। কিন্তু হাসিনা যেভাবে 71-কে ঘুরাইছে বা ইতিহাসকে ঘুরাইছে এবং নরেন্দ্র মোদী ভারতে যেভাবে ঘুরাচ্ছে, এখন তারা 71-ও দখল করতে চায়। মুক্তিযুদ্ধের চেতনা তারা করলে ঠিক আছে, হ্যাঁ, যেমন ধরেন একটা ডাকসুর উদাহরণ দিই। ডাকসুর নেতারা জিতলো কি? হ্যাঁ, রাজাকার বলা হয়েছে, পাকিস্তান মধ্যে বলা হয়েছে, এই ইমোশনকে ব্যবহার করে সে ধরেন জিতলো। সকালবেলা ঘুম থেকে ওইটা রায়ের বাজারে চলে গেল। তার মানে কি? সে তো ওই বামপন্থী, ওই মুক্তিযুদ্ধপন্থী, মুক্তিযুদ্ধ পূজারী, ওই রাজনীতিটাই করলো। সে করলে ঠিক আছে। জামাতের আমির যখন মুক্তিযুদ্ধের রাজনীতি করবো ওইটা ঠিক আছে, কিন্তু আপনি যদি করেন তাহলে আপনি ফ্যাসিস্ট, জুলাই বিরোধী, জুলাই গাদ্দার। এটা কি? ফ্যাসিস্টের মতোই তো আচরণ। এটা কি? এটা ওই একই আওয়ামী কাঠামো, যেটা আওয়ামী লীগ করছে 71-এর নামে, আপনি করছেন জুলাইয়ের নামে। এখানে দেখেন, কথা পরিষ্কার করে আমাদের বলতে হবে, সেটা হলো আমি ভালো অন্যরা খারাপ। এইভাবে যারা সমাজকে বিভক্ত করে তারা ফ্যাসিবাদের সূচনা করে। কিন্তু এই একই রকম মানে আলাপ আলোচনা তো আমরা বিএনপির পক্ষ থেকেও দেখছি। মানে বিএনপি যখন বলছে যে নির্বাচনে একটি দল ধর্মের ব্যবহার করে মানুষের ভোট নিতে চাইছে এবং চাঁদাবাজির প্রসঙ্গ আসলে আবার দেখি যে আমরা বিএনপির লোকজন এই জায়গা থেকে সরে যেতে চায়, যদিও দলগত জায়গা থেকে। দুইটা প্রশ্ন বলছেন অলরেডি। হ্যাঁ, একটা হলো, প্রথম কি বললেন? নির্বাচনে ধর্মের ব্যবহার। এটা কি নির্বাচন কমিশনের যে আইন, সেখানে ধর্মের ব্যবহার করা যাবে কি করা যাবে না? জি, এটা তো একটা প্রশ্ন না, বাস্তবতা কি? জান্নাতের টিকিট বিক্রি হইতে আপনি দেখেন কি দেখেন? কিন্তু নির্বাচন কমিশন তাহলে কেন কিছু বলছে না? নির্বাচন কমিশন সরকার তারা একাকার একটা এক হয়ে কাজ করতেছে, এই জন্য বলছেন। এছাড়া আমি আর কি রিড করব? তাহলে বিএনপি তো একটা বড় এবার রাজনৈতিক দল। চাঁদাবাজিটা কি দলীয় সমস্যা নাকি এটা বাংলাদেশের সামাজিক সমস্যা? কোন আমলে চাঁদাবাজি হয়নি? বিএনপির যে 8,000-এর মতো নেতাকর্মী বহিষ্কার করলো, হ্যাঁ, এবং আপনাদের দলের ওই যে দলের কথা বলছেন সেই দলের যে কেউ কোনো যদি অপরাধ করে, যেমন মিডিয়াতে হামলা করলো, তারপরে তাদের প্রতিষ্ঠিত নেতারা
মিডিয়া ফেসবুকে যারা ঘোষণা দিল তখন তারা নিজেরা আবার নিন্দা জানাইলো সেই হামলার, কিন্তু তাদের এই নেতাদের বক্তব্যের বিষয়ে যখন তাদের দৃষ্টি আকর্ষণ করা হলো তারা কি বললো, বললো এটা ব্যক্তিগত মতামত, তাদের সেই জায়গাটাতেই ব্যক্তিগত বললাম। পজিশন। ফলে দ্বিচারিতা কথায় কথায়। এখন সাজাবাজি সবসময় হয় প্রশাসন এবং স্থানীয় যারা মাফিয়া তাদের সংযোগে। এই প্রশাসন কাদের দখলে? চাঁদা বিএনপির বেশিরভাগ কমিটি নেই, এত চাঁদাবাজ লোকের থেকে। এই মিডিয়াগুলো যেগুলো দখল হয়েছে বিএনপির নামে, প্রশাসন যেগুলো দখল হয়েছে বিএনপির নামে, এখন রেজাল্ট কার হয়ে বাইর হচ্ছে? জি, সেই গুপ্ত জায়গাটা রাজনীতির এই যে কুফল বাংলাদেশে বলতেছে, সেখানে বিএনপি ন্যারেটিভ পলিটিক্সের শিকার। বিএনপি যারা অপরাধী তাদের বহিষ্কার করছে, বিএনপি তো সরকারের নাই, ক্ষমতায় নাই, জি। তো পুলিশিং এর কাজটা কে করবে? বিএনপি করবে। বিএনপি ওরা ধরে পিটাবে, মারবে। কিন্তু বিএনপি বিএনপি বহিষ্কার করছে, সরকার অ্যারেস্ট করবে, প্রবলেম সলভ হবে। কিন্তু সরকার অ্যারেস্ট না করে বিএনপি বলতে সাতকানিয়াতে সাদা কে নেয়, সাতক্ষীরায় সাদা কে নেয়, সিরাজগঞ্জে 30টা দোকানে সাদা বন্ধ কে করে দিল, কতগুলো উদাহরণ দিব। সে যে এলাকায় যে শক্তিশালী সে তার মতো করে মহাসমারোহে চাঁদাবাজি করতেছে, এবং সেটা ব্যাক দিচ্ছে অলওয়েজ প্রশাসন দেয়, আগেও দিত এখনো দেয়। প্রশাসনে কারা প্রভাবশালী? আমি একটা প্রশ্ন আপনার করতে কথা পারি? আমার কথায় বা বিএনপির একটা নেতার কথায় কোনো কিছু তো হবে? আমি কি একটা প্রশ্ন করতে কিছুই পারবো? হবে না। এটা পয়েন্ট শেষ করি, তারপর অবশ্যই প্রশ্ন করবেন। তার মানে এখানে চাঁদাবাজি সমস্যা তারা সমাধান করতে চায় না। তারা যেটা চায়, চাঁদাবাজিটা আমি যদি করি হাদিয়ার নামে এটা ভালো, আপনি করলে চাঁদাবাজ খারাপ। চাঁদাবাজি সমস্যার সমাধান যদি আপনি চাইতেন তাহলে আপনি ন্যারেটিভ পলিটিক্স করতেন না, আপনি নাগরিক আন্দোলন গড়ে তুলতেন, আপনি পুলিশকে অ্যাক্টিভেট করতেন। চাঁদাবাজির যে ক্ষেত্রগুলো, ময়লা, সোয়ারেজ, ড্রেনেজ, তারপরে হইলো আপনার এই যে ফুটপাতের দোকান, খাস জমিতে মার্কেট, এগুলোতে একটা রেগুলেশনের মধ্যে আনছে। সিঙ্গাপুরে ফুটপাতের দোকান নেই, সেখানে চাঁদাবাজি হয় না কেন, মাফিয়া গড়ে ওঠে না কেন? এটা রেগুলেশনের মধ্যে আনছেন। তার মানে রেগুলেশনের কোনো আলাপ নাই, ও চাঁদাবাজ আমি ভালো, এইভাবে যে সমাজকে বিভক্ত করে ফেলতেছেন। আপনি ক্ষমতার ভাগিদার হয়ে 1.5 বছরে জি। হ্যাঁ প্রাতিষ্ঠানিকভাবে কি লুটপাট করছেন সেই হিসাব যখন বাইর হবে তখন কি হবে? ফলে এটা ন্যারেটিভ পলিটিক্স। ডেফিনেটলি চাঁদাবাজি এটা একটা আমাদের ঐতিহাসিক সামাজিক সমস্যা। এটা যখন যে দল যায় সে দল মদতপুষ্টভাবে করে, কিন্তু এখন এই সরকার এটাকে মাছ খায় সব, ওই যে ময়লা খায় সব মাছে এক মাছের নাম হয়, একইভাবে চাঁদাবাজি সমস্যাটা কিন্তু জিয়ে রাখার ব্যাপার। যেই চাঁদাবাজিটা শুধুমাত্র আপনি যদি করেন, অন্য নামে যদি করেন, হাদিয়ার নামে, সেটা বৈধ, জি। আমি করলে অবৈধ। এই হলো রাজনীতি। জি, ধন্যবাদ আপনাকে। আপনার সরি, আপনার প্রশ্নটা করেন। না, আমি আপনার প্রশ্ন আসবো, আমাকে সহ আলোচক একটু সময় দিতে হবে। মোস্তাফিজুর রহমান ফয়সাল, আপনি বলবেন কিনা কিছু? রেজাল্ট করুন রনি, না, একটা বিষয় হচ্ছে যে অতীত যদি বলি, অতীতের মধ্যে আসলে সবই আছে। আমাদের এই ভূখণ্ডের কথা যদি বলি, 5000 বছরের ইতিহাস আছে। আর বাংলা ভাষার কথা যদি বলি, 1000 বছরের ইতিহাস আছে। জি, এবং যেই কারণে আমরা বঙ্গভঙ্গকে স্বাগত জানিয়েছি, আবার বঙ্গভঙ্গ রদ যখন হয় একই কারণে আমরা এটা বিরোধিতা করেছি ঐতিহাসিকভাবে। এবং একইভাবে 1947 সালে যখন এই উপমহাদেশ বিভক্ত হয়, তখন সেই বিভক্তিতে আমাদের সাড়া ছিল। আমাদের অনেকেই জাতীয় নেতারা পাকিস্তান আন্দোলন করেছিলেন, আবার একই কারণে পাকিস্তানকে আমরা গুড বাই জানিয়েছি। অর্থাৎ এবং একই কারণে 24-এ শেখ হাসিনাকে বিতাড়িত করা হয়েছে। এটা চেতনার দিক থেকে আসলে এই ভূখণ্ড কখনোই পরাধীনতা মানেনি, এবং এই ভূখণ্ডের মাটি দেশপ্রেমিকের রক্তে যেমন রঞ্জিত হয়েছে, এবং লুটেরাদের রক্ত এখানে ঝরেছে, যারা লুটপাট করতে আসছে তাদের রক্ত ঝরছে। সুতরাং ইতিহাসের এই চেতনা যদি আমরা ক্যারি করি, সামগ্রিক ইতিহাসের চেতনা আসলে ক্যারি করা প্রয়োজন। আমাদের ইতিহাসটা সেভাবে ঢেলে সাজানো প্রয়োজন। আমার ভাই যেভাবে বলছিলেন যে হাসিনার ন্যারেটিভ আমরা গ্রহণ করিনি, এটা বাস্তব কথা। আসলে কোনটা আমরা গ্রহণ করব, এটা ইতিহাসের একটা প্রচ্ছন্ন এবং নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন আছে, যেটা একাডেমিক আলোচনায় আমি অনেক কথাই বলতে পারি। আপনার প্রতি শ্রদ্ধা রেখে আমি পরিপূর্ণ আপনার বিরোধিতা করতে পারি, এবং এটা একাডেমিক আলোচনা, সেটা আমাদের করার প্রয়োজন আছে। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে প্রশাসন আসলে পারস্পরিক এই যে অভিযোগগুলো কিন্তু আছে, যেমন মাঝখান দিয়ে বড় অভিযোগ ছিল জামাতে ইসলাম, বিএনপি এবং এনসিপি, 3 দলের পক্ষ থেকেই অভিযোগ করা হয়েছে ওই উপদেষ্টা সমস্যা, আবার ওই দল বলেছে ওই উপদেষ্টা সমস্যা, তারা বলছে ওই উপদেষ্টার সমস্যা। আপনাদের এখানেই আমি চ্যানেলে বলে গিয়েছিলাম যে 3 দলের অভিযোগে গ্রহণ করা হোক। 3 দলের অভিযোগে যদি গ্রহণ করা হয় তো দেখা যাবে যে মোটামুটি প্রায় উপদেষ্টা বাদ হয়ে যায়। তো বাস্তবিক অর্থে অভিযোগ এবং পাল্টা অভিযোগ আছে, এটা প্রশাসনিককে কারা ব্যবহার করছে এই অভিযোগগুলো আছে। এবং বিশেষ করে এই নির্বাচনের সময়ও লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা আছে, যে কেউ বেশি সুবিধা পাচ্ছে, কেউ অভিযোগ করতেছে, আবার কেউ বলতেছে তারা বেশি সুবিধা পাচ্ছে, সব মিলেয়া। তবে এটা কোনো লজিক না যে কোন আমলে চাঁদাবাজি হয়নি। বড় ভাই যদি বলে ছোট ভাইয়ের কথা যে সে তো এটা করে, তাহলে আমি করতে পারবো না কেন?
আর ছোট ভাই যদি বলে লজিক বড় ভাইয়ের কথা সেটা করে, তাহলে আমি করতে পারবো না, এটা কোনো লজিক না। সে করছে বলে এটা জায়েজ হয়ে যায় না, একদম সঠিক হয়ে যায়নি। জি। চাঁদাবাজি অলওয়েজ এটা নেগেটিভ জিনিস, এবং কারা করছে কারা করেনি বা কি, এটা ভুক্তভোগীদের পক্ষ থেকে এটা কিন্তু উঠে আসবে, একদম। সময়ের ব্যবধানে উঠে আসবে, এবং সেটার ফলো আপ আমরা মাঠে দেখব জি আশা করছি। জি, ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে। আমরা একটা বিরতিতে যাব। দর্শক দেখছেন নতুন বাংলাদেশের আয়োজন, সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের নিউজ 24 ফেসবুক পেজ থেকে, চাইলে প্রশ্ন রাখতে পারেন। আর একবার আমন্ত্রণ, দর্শক দেখছেন নতুন বাংলাদেশ। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি, দুজন অতিথি আছেন আমাদের সঙ্গে, আছেন রেজাউল করিম রনি, একই সঙ্গে আছেন ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সাল। কথা বলছিলাম আমরা তাদের সঙ্গে। আলোচনার বিষয় আজকে রাজনীতিতে কি অতীত থাকবে না, এই প্রসঙ্গেই আসলে আমরা কথা বলছিলাম। রেজাউল করিম রনি, আমরা যখন আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান নিয়ে কথা বলছি, যখন আমরা নির্বাচন কমিশনের অবস্থান নিয়ে কথা বলছি, আমরা দেখছি দুই দলকে নানা রকম প্রশ্নে জর্জরিত করছে, এবং সবাই সবাইকে বলছে প্রশাসন অথবা নির্বাচন কমিশন এর দলে, অথবা ওই দল বলছে তার দলে। আজকে অস্ত্রসহ ক্যান্টনমেন্ট প্রবেশ করতে গিয়ে সেনা সদস্যদের সঙ্গে জামায়াত প্রার্থীর যে বাকবিতণ্ডার তথ্য, সেখানেও আমরা দেখলাম উনি একে তো ঢুকতে চাচ্ছিলেন গানম্যান সহ ক্যান্টনমেন্ট এরিয়াতে, একই সাথে উনি এটাও বলছিলেন যে এক দলের কাছে আপনারা সবাই বিক্রি হয়ে গেছেন সেনা সদস্য। এই পুরো বিষয়টিকে কিভাবে দেখেন, একটু যদি ব্যাখ্যা করতেন। দেখেন, এটা আপনি নির্বাচন, আমি আপনার প্রশ্নে আসার আগে একটু রেসপন্স করি। দেখেন, চাঁদাবাজ নিয়ে যে বক্তব্যটা আসতেছে এখানে, এটা আমি বলতেছি না যে চাঁদাবাজিটা করা খুব গৌরবের, আগে ছিল দেখে এখনও চলবে। আমি বলতেছি যে এখন যারা চাঁদাবাজি ন্যারেটিভ তৈরি করতেছে তারা কেউ চায় না এটা বন্ধ হোক। বন্ধ হইলে আপনি হরে ধরে ন্যারেটিভ তৈরি করবেন না। বন্ধ হলে আপনি কী করবেন? আপনি প্রস্তাবনা দিবেন। প্রস্তাবনা কে দিচ্ছে? প্রস্তাবনা তো তারেক রহমান ছাড়া আর কাউকে দিতে দেখছি না, দেখতেছি আমি ন্যারেটিভ পলিটিক্স করতে। তারেক রহমানের প্রস্তাবনা কি? চাঁদাবাজি নিয়ে সে বলতেছে আমরা কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করব, কৃষকের সবার আগে কর্মসংস্থান নিশ্চিত করবো। আপনি যদি যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করেন, এমনিতেই চাঁদাবাজির হারটা কমে যাবে। তারপরে কি? আইন শৃঙ্খলা। এই পুরা প্রক্রিয়ার মধ্যে 60% চাঁদাবাজি দূর হয়ে যাবে। এক হইল কর্মসংস্থান, দুই হইল কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা, তিন হইল আপনার আইন শৃঙ্খলা, মানে দল মত নির্বিশেষে অপরাধী দেখে গ্রেফতার করা, যেটা অপারেশন ক্লিন হার্টের সময় বিএনপি করে সফলতার পরিচয় দিয়েছিল, কিছু বিতর্ক সত্য, কিছু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সত্য। ফলে এইটা হইলো আপনার সলিউশনের পথ। এর বাইরে কি পদ্ধতি? এর বাইরে হইলো ক্ষেত্রগুলো, যেমন ফুটপাতের দোকান, খাস জমি দখল করে মার্কেট তৈরি করা, এগুলো যদি আপনি রেগুলেশনের মধ্যে আনেন, ধরেন ফুটপাতের দোকানটা যদি এটা সিটি কর্পোরেশনের আওতায় আসে, তাহলে তো এখানে লোকাল মাফিয়া থানার সাথে সিন্ডিকেট করে চাঁদাবাজিটা হয় না। স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ডগুলো, এগুলো যদি আপনি একটা প্রাইভেট অর্গানাইজেশনের আন্ডারে দেন, রক্ষণাবেক্ষণ করা, ইয়ে করা, হ্যাঁ, এটা তো দরকার আছে। এই জিনিসগুলো তো মানে আপনার মানুষের তো ধরেন যাতায়াত সেবা, এগুলো দরকার আছে। তো ফলে এগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে আনার জন্য যদি আপনি একটা প্রস্তাবনা দেন, ইয়ে করেন, দেন, এটা সমাধান হবে। কিন্তু তা না করে ও চাঁদাবাজ আমি সাধু, তারপরে আপনি ইনফ্লুয়েন্স কিনবেন, প্রশাসনের গুপ্তভাবে লোক ঢোকাবেন, ইয়ে করবেন, হ্যাঁ, এইটা হইলো আপনার, এটা হইলো ওই পুরানো আমলের পলিটিক্স। হাসিনা যেটা করতো, ডিভাইড করা এবং নিজেকে ভালো মনে করা, ন্যারেটিভস তৈরি করে। তো এখন আপনি যে বললেন, ধরেন আপনি তো জানেন ক্যান্টনমেন্টে গান নিয়ে ঢোকা যায় না, কিন্তু আপনি যেহেতু মনে করেন ঢাকায় কাউরে কোনো সিট দিব না, আপনার যেহেতু জোর বেশি, এই জন্য আপনি গান নিয়ে ঢুকা যেতে যাচ্ছেন, জোর দেখাবেন, আবার বলবেন যে আপনারা এক দলের কাছে বিক্রি হয়ে গেছেন। দেখেন, আপনার মানে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আপনারা করেন। আপনারা যখন এই যে ন্যারেটিভ তৈরি করেন, সোশ্যাল মিডিয়াতে যখন অকথ্য ভাষায় গালাগালি করেন, বট আইডি, হাজার হাজার আপনার মিম পেজ দিয়ে যখন অকথ্য ভাষায় মিথ্যাচার করেন, যেমন আমার বক্তব্য, আমি একটা ইন্টারভিউতে বলছি যে কোনো মুসলমানের পক্ষে ভারত বিরোধী হওয়া সম্ভব না। কেন? 800 বছর এই ভূমি আমরা শাসন করেছি, আমাদের একটা কমন সাউথ এশিয়ান আইডেন্টি আছে, কিন্তু আমরা সব আধিপত্যবাদের, সর্বরকম আধিপত্যবাদের বিরুদ্ধে। এবার এই বক্তব্যটার মুসলমানের পক্ষে ভারত বিরোধী হওয়া সম্ভব না, রেজাউল করিম রনি বিএনপি পন্থী দালাল বুদ্ধিজীবী হাজার হাজার ফটো কার্ড ছেড়ে দিছে। এই যে সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটানো, বা সত্য ঘটনার মিথ্যা বয়ান তৈরি করা, বা সত্য মিথ্যার মিশ্রণে পলিটিক্যাল ট্রুথ তৈরি করা, যেটা মিথ্যার চেয়ে ডেঞ্জারাস, এটা করার মধ্যে দিয়ে কী হয় জানেন? এটা করার মধ্যে দিয়ে যে পলিটিক্যাল ফেনোমেনাটা তৈরি হয়, সেটা হলো আপনি, এবং এটা যখন এগ্রেসিভলি প্রচার করবেন, আপনি যত এগ্রেসিভ হবেন, আপনি তত আনপপুলার হবেন এবং আইসোলেশনে চলে যাবেন, আপনি তত জনবিচ্ছিন্ন হবেন। হাসিনাও কিন্তু এগুলি করতো। হ্যাঁ, আপনার সিপি গ্যাংয়ের কথা মনে নেই? হ্যাঁ, যে কীভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করা হইতো যদি আওয়ামী লীগের কোনো সমালোচনা করা হইতো, কোনো বিরোধিতা করা হইতো, একইভাবে আমাদের করা হচ্ছে এখন। এটা করার মধ্য দিয়ে কী হচ্ছে? আপনি যখন অ্যাগ্রেসিভলি সমাজকে এভাবে পুশ করবেন, বা আপনি আপনার ডিসেন্ট বা আপনার বিরোধী পক্ষকে এভাবে ট্রিগার করবেন, দেন আপনি দ্রুত আনপপুলার হবেন এবং আইসোলেশনে চলে যাবেন। এখন যেটা হচ্ছে, এবং আইসোলেশনে হওয়ার তখন আপনার ভরসা হয়ে উঠবে কি? এই
ফেক আইডি, বট আইডি, তারপর হলো হুজুক তৈরি করা। হ্যাঁ, সবাইকে তো দেখেছি, আমাদের একবার দেখেন কেন, হাসিনাও তো এই কথা বলছিল। হ্যাঁ, তো ফলে আমাদের যেটা দরকার সেটা হলো স্বচ্ছতা দরকার। এখন প্রবলেমটা কোথায় হচ্ছে, ভাই যেটা বলেন যে প্রশাসন একজন আর প্রশাসনের ব্যাপারে একজন আরেকজনকে অভিযোগ করছে, এই জায়গাটা এত তীব্র জায়গায় গেল কিভাবে গেল? কারণ হলো আপনি তো 5 তারিখের পরে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ পদগুলোতে আপনার লোকজন বসা, কিভাবে বসা? আপনার নামে না, নিরপেক্ষভাবে সে কাজ করছে, সে রাষ্ট্রের দায়িত্ব পালন করছে, কিন্তু ফলাফলটা সে একটা পক্ষের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো আপনি ধরেন, কিন্তু কথা বললে বলতে না, আমরা তো কেউ জামাত শিবির করবে না, আপনি কোনো লোককে দেখবেন না কেউ জামাতকে ডিফেন্ড করে, সে নিরপেক্ষ বুদ্ধিজীবী, আওয়ামী লীগের আমলে যেরকম ছিল। আর আমরা জামাতের ক্রিটিক করার কারণে আমরা দালাল হয়ে গেছি। আপনি নিরপেক্ষভাবে যদি জামাতের পক্ষে মতামত উৎপাদন করেন, আপনি দালাল না। কিন্তু আমি যদি করি তাহলে আমি দালাল। কোনো লোককে বলবে না, দেখবেন না যে লিখবে যে জামাতপন্থী বুদ্ধিজীবী, কিন্তু আমাদের লিখবে বিএনপিপন্থী বুদ্ধিজীবী। আচ্ছা লেখেন, ভালো কথা, আমরা বিএনপিপন্থী বুদ্ধিজীবী। এই যে বিএনপিপন্থী হওয়াটা আওয়ামী লীগের আমলে, বিএনপির কোনো কবি সাহিত্যিক দরকার নেই। বিএনপি হলো একটা মূল্যবোধ ভিত্তিক দল। এখানে মানুষ কবি সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবীরা বাংলাদেশপন্থী হবে, যে দল বাংলাদেশপন্থী হবে তারা তাদের সাথে সংযুক্ত রাখবে, সম্মান করবে, দ্যাট ইজ এনাফ। কিন্তু আপনার বিপক্ষে গেলেই সে আর নিরপেক্ষ না, এই ন্যারেটিভ তৈরি করার মধ্য দিয়ে রাষ্ট্রের যখন একটা দায়িত্ব পালন করছে মানুষজন, তখন কি হচ্ছে? আপনি যদি স্বচ্ছ থাকেন, হ্যাঁ আপনার ব্যাকগ্রাউন্ড জামাত, আপনার ব্যাকগ্রাউন্ড বিএনপি, আপনার ব্যাকগ্রাউন্ড এনসিপি, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যখন রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন, আপনি প্রফেশনাল আচরণ করবেন, আপনি নিরপেক্ষ আচরণ করবেন, হ্যাঁ পেশাদারিত্বের সাথে আচরণ করবেন। তা না করে আপনি গুপ্ত অবস্থায় থেকে, এবং আওয়ামী লীগ যেরকম আপনাকে শেল্টার দিয়েছিল এতদিন, 14 তারিখের পরে আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি ওদিকে ঘুরে গেছিলেন, একইভাবে এখন আওয়ামী লীগরা আপনার কাছে শেল্টার নিচ্ছে। এবার আপনি ওই শেল্টারটাকে ব্যবহার করে ন্যারেটিভ পলিটিক্স তৈরি করে, হাইপ তৈরি করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং দিকে হাঁটছেন। এটা তো আমরা 15 বছর ধরে দেখছি এই জিনিস। এটা তো কোনো ষড়যন্ত্র তত্ত্ব না, এইভাবেই রিগিং হয়। ইলেকশন রিগিং এর আগে কি লাগে? রিগিং এর কনসেন্ট উৎপাদন করতে হয়। কনসেন্ট কিভাবে উৎপাদন করতে হয়? মিথ্যা তৈরি করে, অন্যের চরিত্র হনন করে, সত্য মিথ্যার মিশ্রণ করে, এই জিনিসগুলো এখন তারা করতেছে। তারা রাজনীতি বাদ দিয়ে ন্যারেটিভে ঢুকে গেছে। আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানবার চেষ্টা করে মোস্তাফিজুর রহমান ফয়সাল বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস দিলেন। রেজাউল করিম রনি বললেন বড বাহিনীর কথা। আমরা এটা প্রায়ই, যখনই আমরা আমাদের আলোচনার টেবিলে বসে আমরা এটা প্রায় শুনি যে জামাতের একটা বড় বড বাহিনী আছে, তারা যে কোনোভাবে হেনস্থা করবার জন্য, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা ইন্টারনেটের মাধ্যমে মানুষকে হেনস্থা করবার চেষ্টা করে। অ্যাগ্রেসিভ ব্যবহারের কথা বললেন, শব্দের ব্যবহারের কথা বললেন, গুপ্ত রাজনীতির অভ্যাসের কথা বললেন, আর বিপক্ষে গেলে নিরপেক্ষ নয় সেই কথাও বললেন। আপনাদের জায়গা থেকে পরিষ্কার করতে চান কিনা এই বিষয়গুলো নিয়ে? এখানে রনি ভাইয়ের সব কথাগুলোর জবাব আমি দিতে পারবো না, আর সবগুলো অভিযোগ আকারে আমি নিতেও পারবো না। প্রথম কথা হচ্ছে না, সেজন্য না, আর সবগুলো অভিযোগ আকারে নেওয়ারও সুযোগ নেই। আর সে আলোচনায় ঢুকার কথা হচ্ছে ও কথাটাকে এন্ডোজ করা, সেটাও আমার পক্ষে সম্ভব না সবগুলো। আর প্রশাসনে কে কত লোক ঢুকিয়েছে, কতটুকু কে কার সুযোগ সে ব্যবহার করছে, প্রথম কথা হচ্ছে ইন প্রিন্সিপাল প্রশাসন বা আমাদের ক্যাডার সার্ভিসে কোনো দলীয় লোক নিয়োগ হয় না ইন প্রিন্সিপাল। এবং সেখানে যত রকমের ভেরিফিকেশন দরকার, আমাদের সিস্টেম কিন্তু আছে যে তিনি কোনো পলিটিক্সের সাথে জড়িত কিনা। সাধারণভাবে তিনি পলিটিক্সের সাথে জড়িত থাকবেন না, এটাই তার স্বাভাবিক, তার পেশাগত জায়গায় তিনি নিরপেক্ষ থাকবেন। তো এটা হওয়া উচিত ছিল। এবং আমরা দেখছি যে আমাদের এই জিনিসটা স্বাধীনতার পর থেকেই আজ পর্যন্ত এটা হয়নি, বরঞ্চ আপনি কাউকে আপনার দলীয় লোক বানানোর দরকার হয় না। আমাদের প্রশাসনে যারা বিভিন্ন সময় আছে, চাকরি করেছে, এখনও করছে, তাদেরকে বানানোর দরকার হয় না, তারা হয়ে যায়। আওয়ামী লীগের সময় অনেকে আওয়ামী লীগ হয়েছে, কারণ কি? এটা কি আমাদের সিস্টেমের কারণে? এটা হচ্ছে না, সিস্টেমের কারণে না, এটা হচ্ছে আপনি যখন হাই লেভেলে আছেন, আপনি দেখবেন যে যারা এখানে আমলারা আছেন তারা চেষ্টা করে আপনার আনুকূল্য নেয়ার। কারণ আনুকূল্য নিতে গিয়ে সে বলবে যে হ্যাঁ আমি ছাত্র জীবনে এভাবেই ছিলাম, অথবা আমি ছাত্রদল করছি, অথবা আমি ওই ছাত্রলীগ করছি, ছাত্র শিবির করছি, বা ওই সংগঠন করছি, আমি কিন্তু এই মনোভাবাপন্ন। অফিসিয়ালি এই কথাটা তারা বলতে পারে না, কিন্তু আলটিমেটলি কাজে কর্মে একটা প্রতিযোগিতা শুরু হয়। এবং এই প্রতিযোগিতার মধ্যে কিন্তু টোটাল আমলাতান্ত্রিক বিষয়টা, এবং কি সিনিয়র বসকে বাইপাস করে জুনিয়র প্রমোশন হয়ে যায়। এবং এটা হয় কি, দেখা যাচ্ছে যে মন্ত্রীর সাথে সচিব স্পেস পাচ্ছে না, কিন্তু জুনিয়র কয়েকজন অলরেডি বাসায় রেগুলার যায়। তো এটা আমাদের একটা প্র্যাকটিস হয়ে গেছে বাংলাদেশের প্রেক্ষিতে, আমরা এটা দেখেছি শত শত। তো নিয়ম হচ্ছে যে সে নিরপেক্ষ থাকবে, এর মধ্য দিয়ে পেশাগত দক্ষতা দেখাবে,
যেটা বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে না অনেক ক্ষেত্রে। এবং পেশাগত সততা এটা চলছে না। বট বাহিনীর কথা যেটা আসছে, আসলে বট বাহিনী এগুলো ইঞ্জিনিয়ারিং বিষয় একটা, আমি ব্যক্তিগতভাবে এটার এক্সপার্ট না। দ্বিতীয় হচ্ছে, এটা যদি কোনো প্রোগ্রাম আপনি তৈরি করতে জানেন, সেই প্রোগ্রাম ব্যবহার করে আপনি আপনার পক্ষে কাজ করবেন, এবং এটাই স্বাভাবিক। আপনি আপনার কাজ করবেন, আমি আমার কাজ করব। আমি নিজে একজন পারছি না, আমি প্রোগ্রাম তৈরি করে 1000 সেখানে ক্রিয়েট করলাম, 1000 বট ক্রিয়েট করে 1000 কমেন্ট করলাম। এটা যার যার মতো করে যে চেষ্টা করবে, সে এটা একটা সোশ্যাল মিডিয়া ইউজ করা, এটা একটা টেকনোলজি। তবে কথা হচ্ছে, সেখানে আপনি অবশ্যই প্রতারণার আশ্রয় নেবেন না, উচিত নয়, উচিত নয়। সেখানে এই যে গালাগালির কথা, আর বিশেষ করে এখন আসলে গালাগালি আপনি নেটে ঢুকে দেখেন না, গালাগালি তো কেউ কারো চেয়ে কম যাচ্ছে না, সবাই এক্সপার্ট। এবং যেখানে ন্যূনতম ভাষাগত বিষয় রক্ষা করা যাচ্ছে না, এবং কিছু কিছু বিষয় আছে সেখানে আপনার নিজে কমেন্ট করতে পারবেন না। কেন করতে পারবেন না? নানা রকম নোংরা বক্তব্য আসলে সহ্য করা যায় না। আর আপনি যদি ভালো একটা কমেন্টও করেন, এটা নেগেটিভ এমন ভাবে আসবে, এটা কেউ একাভাবে বলতে পারবে না অমুক করতেছে আমি করতেছি না, এরকম। ধন্যবাদ আপনাকে। এটা একটা ট্রেন্ড হয়ে গেছে এখন। জি, ধন্যবাদ। ট্রেন্ডটা কারা তৈরি করলো? আমরা সেই প্রশ্নের উত্তরগুলো নিব। একটা প্রশ্নের উত্তর উনি রেখেছেন, এই প্রশ্নের উত্তর আপনার কাছে নিব, তবে তার আগে আরো একটা বিরতির সময় হচ্ছে। দর্শক সঙ্গেই থাকুন, ফিরছি একটু পর। দেখছেন নতুন বাংলাদেশ। দর্শক, আলোচনা করছিলাম আজকে রাজনীতিতে কি অতীত থাকবে নাকি থাকবে না, সেই প্রসঙ্গে আমরা আরো একবার অতিথিদের কাছে ফিরে যেতে চাই। মোস্তাফিজুর রহমান ফয়সাল, আপনি আজকে 35 দফা ইশতেহার প্রকাশ করেছেন এবং সেখানে ঘোষণা করে বলেছেন 35 দফা ইশতেহারে কি কি থাকবে, বিষয়গুলো নিয়ে আপনি বিস্তারিত বলেছেন। নারী হিসেবে যে জিনিসটা জানতে চাই, 11 দলীয় জোটের অন্যতম শরিক দল হিসেবে নারী নেতৃত্বের যেই রাজনীতি, সেটা আসলে কতখানি আপনার দফায় জায়গা পেয়েছে? ধন্যবাদ। আসলে আমরা তো 260টি আসনে মনোনয়ন দিয়েছিলাম, 75টিতে আমরা সাবমিট করেছি। সমঝোতার কারণে আমরা 19টাতে আমাদের প্রার্থী আছে। তো থিওরিটিক্যালি, ইন প্রিন্সিপাল আমরা পাওয়ারে যাচ্ছি না, কিন্তু আমরা গেলে আমাদের ব্যাপারটা কেমন হতো সেটা নিয়ে আমরা 35 দফা দিয়েছি, যেখানে ফার্স্ট 1 নম্বরে জুলাই সনদকে অগ্রাধিকার দিয়েছি আমরা। আর নারীর বিষয়টা গুরুত্বপূর্ণভাবে স্থান পেয়েছে আমাদের ম্যানিফেস্টোতে, এবং সেখানে সর্বস্তরে নারীদের প্রতিনিধিত্ব রক্ষা করা, এবং সেখানে তাদের উল্লেখযোগ্য কিছু বিষয় আছে, অধিকার, কারো অধিকার অন্যজনের দায়িত্ব, অন্যজনের অধিকার তাদের দায়িত্ব, এই বিষয়টা ভারসাম্যপূর্ণ করা, এই বিষয়টা আমাদের পরিষ্কারভাবে আমাদের ম্যানিফেস্টোতে স্থান পেয়েছে। তো বিশেষ করে যদি আলাদা কিছু বলতে চান যে নারীর ক্ষমতায়ন, আসলে ক্ষমতায়নের যে বিষয়টা, তো ক্ষমতায়নের বিষয়টা, এটাকে যদি আপনি অনেকগুলো ডাইমেনশন থেকে চিন্তা করেন, অনেক ডাইমেনশন আসলে আছে। ছোট করে জিজ্ঞেস করি, জামাতের আমির যেমন বলেছেন জামাতের প্রতিনিধিত্ব অর্থাৎ আমির কখনোই একজন নারী হতে পারবে না, খেলাফতে মজলিসও কি সেই একই রকম চিন্তা রাখে? হ্যাঁ, এখানে ইসলামের একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা আমরা ফলো করি। সেটা হচ্ছে আমির বা দলীয় প্রধান অথবা আপনার কোনো প্রতিষ্ঠানের প্রধান, ব্যাপারটা এটা না। বিষয়টা হচ্ছে, কনসেপ্টটা হচ্ছে যে খলিফা এক্ষেত্রে ইন প্রিন্সিপাল তিনি একজন পুরুষ হবেন। আচ্ছা, জি, ধন্যবাদ। আর বাকিগুলো আসলে ক্ষমতায়নের যে পালা আছে, শুধু একটা মূল পয়েন্ট, এটা আসলে সব কিছু না। এবং সেটা একেবারে আপনার মাইক্রো লেভেল থেকে আমরা যদি ধরি, একেবারে ঘরের ভিতর থেকে ধরি, একবারে ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত সব জায়গায় এই প্রতিনিধিত্ব রক্ষা করার সুযোগ এবং দায়িত্ব আছে। এমনকি যুদ্ধক্ষেত্রেও তাদের দায়িত্ব আছে এবং তারা থাকবেন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে কোনো ক্ষেত্রে আসলে বাদ থাকবে না। ধন্যবাদ আপনাকে। আমরা রেজাল্ট করুন রনি, আপনাকে কিছু সংবাদের শিরোনাম পড়ে শোনাতে চাই, একটু সেই শিরোনামগুলো প্রসঙ্গে মতামত আপনার কাছে জানতে চাইব। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, টেন্ডারবাজ চাঁদাবাজ নয়, সাধারণ জনগণের উপর নির্ভর করি। মামুনুল হক বলেছেন, স্বাধীনতার পর সন্ত্রাসবাদ এবং ফেসিবাদের রাজনীতি প্রতিষ্ঠা হয়েছে। এই যে হেডলাইনগুলি প্রতিনিয়ত জায়গা পাচ্ছে, এখানে শুধু আমরা ঘৃণা, একে অপরকে কলঙ্কিত করার রাজনীতির কাঠামো, এই আমি একটা একটা করে রেসপন্স করি। নাসিরউদ্দিন পাটোয়ারি উনি রাজনীতিকে একটা এমন বিনোদনের জায়গায় নিয়ে গেছে যে দিলদারের অভাব কিন্তু এখন আর বাংলাদেশে বোধ হয় না। সো নাসিরউদ্দিন পাটোয়ারি এটা চালাই যাক আশা করি, এবং এটা স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার দাবিটা এরকম যে মেলায় গেলাম, মেলায় অনেক ধরনের খেলনা দেখলাম, আব্বারে গেলাম যে এটা আমার কিনা দেয়, এটা আমার পছন্দ, হ্যাঁ, তো ধরেন ও জিতলই,
জিতলে ওরা স্বরাষ্ট্রমন্ত্রী বানাবে, হ্যাঁ, এটা মানুষের দোয়াই হবে না ক্যাবিনেটের সিদ্ধান্ত হবে? মানুষের দোয়া মানুষের সমর্থনে হয়তো সে নির্বাচিত হইতে পারে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তো আর মানুষের সহযোগিতা হবে না, এটা তো দলের সিদ্ধান্ত হবে। এটা একটা। আর মামুনুল হক সাহেব একজন শ্রদ্ধেয় আলেম, কিন্তু 3 তারিখেও, আগস্টের 3 তারিখে ওনার ভূমিকাটা কী ছিল এটা মনে করাই দিই, তাহলেই ওনার জুলাই চেতনার ব্যাপারে ওনার অবস্থানটা আমরা আশা করি জনগণ বুঝতে পারবে। 3 তারিখে উনি কামাল সাহেবের বাসার সামনে গেছিল, যাই হোক, মানে কামাল যে বুচার অফ ঢাকা, ঢাকার কষাই একদম শেষ পর্যায়ে আমরা এটা। আরেকটা যেটা বলেন, হাসনাত আবদুল্লাহ কিন্তু বলছিল যে জামাত ইসলাম এটা কোনো ইসলামী পার্টি কিনা, এই প্রশ্ন তুলছিল। তো হাসনাত আবদুল্লাহকে আমি অনেক পছন্দ করি, আমার ছোট ভাই, কিন্তু রাজনীতিটা একটা শর্ট টার্ম গেম না। এটা জনগণের সাথে ট্রাস্টের সম্পর্ক নষ্ট হওয়ার পরে আর রাজনীতি র্যাট্রিক্স আপনি যত ছাড়বেন, যত আপনি এগ্রেসিভ হবেন, যত আপনি কম্পিটিটিভ দেখানোর চেষ্টা করবেন, তত আপনি আনপপুলার হবেন এবং আইসোলেশনে চলে যাবেন। একটা কথা বলে শেষ করব, সাধারণত সব জায়গায় বলা হয় বিপ্লব তার সন্তানদের খেয়ে ফেলে, আর আমাদের এখানে উল্টাটা হয়েছে, আমাদের সন্তানরাই আমাদের বিপ্লব খাইয়ে ফেলতেছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, নতুন বাংলাদেশ দেখছিলেন, আলোচনার একদম শেষ পর্যায়ে। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। ভালো থাকবেন সবাই।